অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার ১১ মাসের মাথায় নির্বাচন পদ্ধতি নিয়ে নতুন বিতর্কে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। প্রায় প্রতিদিনই এই সংক্রান্ত বক্তব্য বিবৃতিতে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং এর মিত্র কিছু দলের অবস্থান সংসদীয় আসনে সরাসরি ভোটের বিদ্যমান ব্যবস্থার পক্ষে। বিপরীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ কয়েকটি ইসলামপন্থী এবং বামপন্থী দল সংসদের দুই কক্ষেই পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের জোর দাবি জানিয়ে আসছে। প্রশ্ন হলো, নির্বাচনে পিআর পদ্ধতি কিভাবে কাজ করে, এর সম্ভাবনা সমস্যার জায়গা কোনগুলো, যে রাজনৈতিক দলগুলো এর পক্ষে কিংবা বিপক্ষে অবস্থান নিয়েছেন তার কারণগুলোই বা কী কী জানব আজকের স্টার এক্সপ্রেসে। গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর সম্প্রতি সংবিধান সংস্কার কমিশন দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ প্রতিষ্ঠার সুপারিশ করেছে, যেখানে সংসদের নিম্নকক্ষে আসন থাকবে 400টি। নির্বাচন হবে বর্তমান পদ্ধতিতে। এর মধ্যে 100 আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে, তারা নির্বাচিত হবেন সরাসরি ভোটে। আর উচ্চকক্ষে আসন থাকবে 100টি। এখানে নির্বাচন হবে সংখ্যানুপাতিক অর্থাৎ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর পদ্ধতিতে। সংসদের দুই কক্ষ মিলিয়ে মোট আসন হবে 500টি। এই পিআর পদ্ধতি নিয়ে শুরুতে রাজনৈতিক দলগুলো নিজেদের মতামত জানিয়ে আসছিল, কিন্তু এই মুহূর্তে পিআর নাকি সরাসরি ভোট তা নিয়ে দলগুলোর পাল্টাপাল্টি অবস্থান আরও দৃশ্যমান হয়েছে। বাংলাদেশে জনপ্রতিনিধি নির্বাচনে যে পদ্ধতিটি চালু আছে তা ফার্স্ট পাস্ট দ্য পোস্ট নামে পরিচিত। এই পদ্ধতিতে নির্বাচনী এলাকায় প্রার্থীদের মধ্যে যিনি সর্বোচ্চ ভোট পান তিনি নির্বাচিত হন। বাংলাদেশে সংসদসহ অধিকাংশ নির্বাচনে দীর্ঘদিন ধরে চর্চিত হয়ে আসছে এই পদ্ধতিটি। অন্য আরেকটি পদ্ধতি হলো এই সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি। এই পদ্ধতিতে আসন ভিত্তিক কোনো প্রার্থী থাকেন না। ভোটাররা ভোট দেন দলীয় প্রতীকে। একটি দল যত শতাংশ ভোট পাবে সে অনুপাতে সংসদে তাদের আসন সংখ্যা নির্ধারণ হবে। বিশ্বের 91টি দেশে আনুপাতিক নির্বাচন ব্যবস্থা প্রচলিত। এই অঞ্চলে নেপাল ও শ্রীলঙ্কায় এ পদ্ধতি চালু রয়েছে। আবার অনেক জায়গায় এ দুটি পদ্ধতির মিশ্র ব্যবস্থাও চালু আছে। বিশ্লেষকরা বলছেন, মূলনীতিতে এক হলেও এক এক দেশের পিআর এক এক রকম, একটির সঙ্গে আরেকটির তেমন মিল নেই। এই পদ্ধতিতে নির্বাচন ব্যক্তি প্রার্থীদের মধ্যে হয় না, নির্বাচন হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে। আর খুব সহজভাবে বলতে গেলে এই পদ্ধতির নির্বাচনে যে দল মোট ভোটারের যত ভাগ ভোট পাবে সংসদেও তত ভাগ আসন পাবে। যেমন বাংলাদেশের 300 আসনের সংসদে 1% ভোট পাওয়া দল 3টি আসন পাবে, 10% ভোট পেলে আসন পাবে 30টি। এক্ষেত্রে 300 আসনে 300 নির্বাচনী কেন্দ্রের বদলে পুরো বাংলাদেশ হবে একটি একক নির্বাচনী কেন্দ্র। বিষয়টি নিয়ে দ্য ডেইলি স্টার কথা বলেছে নির্বাচন বিশ্লেষক ও স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ এবং রাজনৈতিক বিশ্লেষক লেখক মহিউদ্দিন আহমদের সঙ্গে। তারা দুজনেই আনুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পক্ষে কথা বলেছেন, তবে তাদের বক্তব্যে এই পদ্ধতির অসুবিধার দিকগুলো উঠে এসেছে। মোটা দাগে পিআর পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো এই পদ্ধতিতে ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, যা প্রচলিত ব্যবস্থায় বেশ কঠিন। আর পিআর পদ্ধতিতে যেহেতু প্রায় প্রতিটি ভোটই কোনো না কোনো প্রার্থী বা দলের আসন জয়ে অবদান রাখে, তাই ভোটাররা মনে করেন তাদের ভোট ফলপ্রসূ হয়েছে। এতে ভোটারদের অংশগ্রহণ বাড়ে। এছাড়া এই পদ্ধতি সংখ্যালঘু দল বা গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করে, যা সমাজে ঐক্য ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করতে পারে বলে ধরা হয়। সেই সঙ্গে এটি নির্দিষ্ট কোনো অঞ্চলে একটি একক দলের একচেটিয়া আধিপত্যকে কমিয়ে আনতে পারে। তোফায়েল আহমেদ যেমন বলছেন, ভোটের প্রচলিত যে পদ্ধতি বাংলাদেশে চালু আছে তাতে এদেশের মানুষ কতগুলো পরিবার, কতগুলো ব্যবসায়ী, কতগুলো প্রভাবশালীদের কাছে জিম্মি হয়ে পড়েছে। পিআর পদ্ধতিও যে এখান থেকে বের হওয়ার একমাত্র উপায় তাও না, তবে সেই সুযোগ এখানে আছে। এই নির্বাচন বিশ্লেষকের ভাষ্য, এই পদ্ধতি অর্থাৎ পিআর পদ্ধতিতে এক দলের মনোপলি হবে না। ধরা যাক পিআর পদ্ধতিতে 3% ভোট যারা পাবে তাদের থেকে শুরু হবে আসন বন্টন। এতে সব দল হয়তো কোনো না কোনো আসন পাবে, তাতে একটা প্লুরালিজম অর্থাৎ বহুত্ববাদ তৈরি হতে পারে সংসদে। এদিকে পিআর পদ্ধতির অসুবিধা কিংবা
খারাপ দিকগুলোর কথা জানাতে গিয়ে বিশ্লেষকরা বলছেন, যেহেতু এই পদ্ধতিতে কোনো একক দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তাই প্রায়শ জোট সরকার গঠিত হয়। এই জোটগুলো দুর্বল বা অস্থিতিশীল হতে পারে, যার ফলে নীতি নির্ধারণে বিলম্ব বা সংসদীয় অচলাবস্থা তৈরির একটা ঝুঁকি থেকে যায়। আবার জোট সরকারে একাধিক দল থাকায় ভোটারদের পক্ষে নির্দিষ্ট কোনো নীতির জন্য কোনো দলকে দায়ী করা কঠিন হতে পারে। সেই সঙ্গে এই পদ্ধতিতে নির্বাচনের পর সরকার গঠনে দীর্ঘ সময় লাগতে পারে, কারণ দলগুলোকে আসন ভাগাভাগি এবং নীতির বিষয়ে আপোষ করতে হয়। পাশাপাশি এই পদ্ধতিতে যেহেতু ছোট দলগুলো প্রতিনিধিত্ব করার সুযোগ পায়, তাই কিছু ক্ষেত্রে চরমপন্থী বা প্রান্তিক মতাদর্শের দলগুলোও সংসদে প্রবেশ করতে পারে, যা রাজনৈতিক পরিবেশকে জটিল করে তুলতে পারে। আবার পিআর পদ্ধতিতে যেহেতু ভোটাররা তাদের এলাকায় সরাসরি প্রতিনিধিদের নির্বাচন করতে পারেন না, সেহেতু দলের নির্বাচিত প্রতিনিধি দিয়ে সংশ্লিষ্ট সংসদীয় আসনে এলাকাবাসীর স্বার্থ কীভাবে রক্ষিত হবে সে প্রশ্ন কিংবা সংশয়ের জায়গাও এখানে আছে। তোফায়েল আহমেদ সংস্কার সংলাপ, রাষ্ট্র, নির্বাচন, শাসন, প্রশাসন ও সংবিধান শিরোনামের একটি বই লিখেছেন। সেখানে এই পিআর পদ্ধতি নিয়ে বিস্তারিত আলাপ আছে। এ সংক্রান্ত আলাপে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদ বলছেন, রাষ্ট্রপ্রসূত শাসিত সরকার ব্যবস্থা যেসব দেশে আছে সেগুলোর অনেকগুলোতেই দেখা যায় যে কেউ যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পায়, অন্তত 50% বেশি ভোট না পায়, তাহলে সবচেয়ে বেশি ভোট পাওয়া দুজনের ভেতর আবার রিপোল হয়, অর্থাৎ তাকে অন্তত সংখ্যাগরিষ্ঠ ভোটারদের প্রতিনিধি হতে হবে, সমর্থন থাকতে হবে। এটাই হচ্ছে পিআর পদ্ধতির পেছনের যুক্তিটা, যেটা আমাদের সংসদীয় ব্যবস্থায় নেই। আর পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে থাকা রাজনৈতিক দলগুলোর প্রসঙ্গে এই লেখকের বক্তব্য হলো, যারা এটার পক্ষে আছেন তাদের যুক্তিগুলো আমরা জানি, যারা এটার বিপক্ষে আছেন তারা যে যুক্তিগুলো দিচ্ছেন সেটা আবার ঢোপেটে কেনা। বিপক্ষের দলগুলো ভাবছো পিআর পদ্ধতির নির্বাচন হলে সরকার ছোট দলগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়বে, অর্থাৎ সবাই মিলেমিশে সরকার পরিচালনার যে বিষয়টি সেটা আমাদের কালচারেই নেই, এটা কেউ ভাবতেও চান না। এদিকে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টি করার কারণ হয়ে উঠতে পারে কিনা তা ভেবে দেখতে সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া এই নির্বাচনী ব্যবস্থার আড়ালে দেশের রাজনীতিতে সবার অগোচরে আবার পরাজিত অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি। বিপরীতে পিআর পদ্ধতি ছাড়া জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বর্তমান পদ্ধতিতে 1979 সালে 41% ভোট পাওয়া বিএনপির আসন ছিল 207টি। 2001 সালে একই হারে 41% ভোট পেয়ে দলটি 193টি আসন জিতেছিল। আনুপাতিক পদ্ধতির নির্বাচনে ওই হারে ভোট পেলে এবার তাদের আসন হবে 123টি, অর্থাৎ আসন কমবে অন্তত 70টি। এদিকে জামায়াতে ইসলামী 1991 সালে পেয়েছিল 12% ভোট, সেটাই তাদের সর্বোচ্চ। সেবার সংসদে তাদের আসন ছিল 18টি। এবার আনুপাতিক পদ্ধতির নির্বাচন হলে এবং একই 12% ভোট পেলে জামায়াতের আসন দ্বিগুণ হয়ে 36টিতে দাঁড়াবে। সুতরাং বিএনপি ও জামায়াত কেন পিআর পদ্ধতি নিয়ে দুই রকম অবস্থান নিয়েছে তাই সরল অঙ্কেই হয়তো স্পষ্ট।